পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তথ্য গোপন সহ বিভিন্ন কারণে বাদ পড়ছেন অনেকে। প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনে সেনা মোতায়েন কমিশনের এখতিয়ার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইসি ও প্রশাসনের সহযোগিতায় নির্বাচন হবে প্রহসনের, বলছে বিএনপি। দিনাজপুরে কান্তজিউ মন্দিরের রাসমেলায় ককটেল হামলার ঘটনায় ৬ সন্দেহভাজন হামলাকারী আটক। আহত ৬ জনের সবাই শঙ্কামুক্ত। মৃত্যু যন্ত্রণায় টানা ৯ দিনের লড়াই শেষ হলো পিরোজপুরের দগ্ধ গৃহবধূ সোনিয়ার। গায়ে আগুন দিয়ে হত্যার অভিযোগ স্বজনদের, স্বামী পলাতক। এবং স্বাধীনতার ৪৪ বছরে দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অবকাঠামোগত উন্নয়ন হলেও নিশ্চিত হয়নি টেকসই জ্বালানির নিরাপত্তা। ভবিষ্যৎ ঘাটতি নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। বাংলা সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। শুরুতেই পৌরসভা নির্বাচনের খবর। পৌরসভা নির্বাচন শুরু হয়েছে, মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে আগামীকাল পর্যন্ত। সম্ভাব্য প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র চূড়ান্ত যাচাই বাছাই করছেন রিটার্নিং কর্মকর্তারা। এতে তথ্য গোপন সহ বিভিন্ন কারণে বাদ পড়ছেন কেউ কেউ। এদিকে প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল থেকে রাজশাহীতে ১৩টি পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। এ সময় প্রার্থী ও তাদের সমর্থকরা উপজেলা রিটার্নিং অফিসে উপস্থিত ছিলেন। আমরা যাচাই বাছাইয়ের জন্য এসেছি, যাচাই বাছাইতে টিকেছি। জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আশাবাদী আর কি, আর আগে পূর্বে আমি ছিলাম। মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ৪২টি সাধারণ কাউন্সিলরের মধ্যে ৬ জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং অফিসার। রোববার এ পৌরসভার মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাই করা হবে। এছাড়া অপর ২ পৌরসভা কানাইঘাট ও জকিগঞ্জে রোববার কাউন্সিলর, মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাই করা হবে। আমার ডিগ্রি সার্টিফিকেটের জন্য বলছে যে অরিজিনাল কপি দেওয়ার জন্য, এই জন্য আমার নমিনেশন বাতিল করছে। আমি এটার জন্য চ্যালেঞ্জ করব এবং আপিল করব। ৬ জনের মনোনয়নপত্র বিভিন্ন কারণে বাতিল হয়েছে এবং ওনাদের আপিল করার সুযোগ আছে। জেলা প্রশাসক সিলেক্ট, উনি আপিল কর্তৃপক্ষ, ওনারা আগামীকাল থেকে পরবর্তী ৩ দিনের মধ্যে যে কোনো দিন আপিল করতে পারেন। মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১০টা থেকে কাউন্সিলরদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়। এতে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৭৩ জন কাউন্সিলরের মনোনয়নপত্র বাছাই করা হয়। আগামী রোববার এ পৌরসভার মেয়র ও মহিলা কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাই করা হবে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এসেছেন এবং তারা খুবই সুন্দরভাবে আমাদের এই মনোনয়নপত্রটাকে তারা যাচাই করার কাজে সহযোগিতা করেছেন। কুড়িগ্রামে সকাল ১০টা থেকে শুরু হয় পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আক্তার হোসেন। এছাড়া ময়মনসিংহ ও ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করা হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। আসন্ন পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে ভোলার দক্ষিণ আয়চা থানার নতুন ভবন উদ্বোধন করতে গিয়ে তিনি কথা বলেন। এ সময় ফেসবুক খুলে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা চলছে বলেও জানান মন্ত্রী। নির্বাচনের সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকে না, সেখানে ইন্ডিভিজুয়াল কেউর কোনো দায়িত্ব কিংবা কর্তব্য এখানে নেই। এখানে আইন শৃঙ্খলার বাহিনী সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে থাকে। ইলেকশন কমিশনের নির্দেশে ইলেকশন কমিশন যদি প্রয়োজন মনে করে যা যা করার করবেন, এখানে আমাদের কিছু করার নেই। ফেসবুকের কথা বলছেন, এটা আমরা যখনই মনে করব যে এটা উইথড্র করা উচিত, আমরা করে ফেলবো। তা আমরা মনে করছি যে আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি। ইসি ও প্রশাসনের সহযোগিতায় পৌরসভা নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। আজকে যে নির্বাচন কমিশন যে নির্বাচনে চালনা করবে, সে তো তার নিরপেক্ষতা নিয়ে অনেক অনেক বড় বড় প্রশ্ন। তাকে বলা হচ্ছে যে এটা সরকারের একটা ক্যাডার বাহিনী বা তার একটা অঙ্গ সংগঠন। সকল ধরনের কৌশল, ষড়যন্ত্র, পরিকল্পনা সবকিছুই করা হয়েছে এবং এটি বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন এবং বর্তমান প্রশাসনের সহায়তায়
একটি প্রহসনের নির্বাচন মঞ্চস্থ হতে যাচ্ছে। আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে নির্বাচনটি সুষ্ঠু হয়। এই নির্বাচনে কারচুপি হবে জেনেও আমরা অংশগ্রহণ করেছি। জয়ের মাধ্যমে রাঙামাটি শহরে হারানো ঘাঁটি ফিরে পেতে মরিয়া ক্ষমতাসীন আওয়ামী লীগ, তাই প্রার্থী দেওয়ার ক্ষেত্রে বাছাই করে আনা হয়েছে নতুন মুখ। অপরদিকে দখল করা দুর্গের আধিপত্য বজায় রাখতে সমান তালে লড়ার চেষ্টা করছে বিএনপি। সেই সঙ্গে তৃতীয় শক্তি হিসেবে লড়াইয়ে রয়েছে জেএসএস। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে কমলদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাখাওয়াত টিপু। গত পৌরসভা নির্বাচন থেকে শুরু করে সবশেষ উপজেলা নির্বাচন, এর মাঝে ছিল 5 জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন। সবগুলো নির্বাচনে রাঙ্গামাটি সদরে হেরেছে আওয়ামী লীগের প্রার্থীরা। অথচ একসময় রাঙ্গামাটি সহ 3 পার্বত্য জেলা আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। তাই এবার কিছুটা কৌশল নিয়েছে আওয়ামী লীগ, আর বিএনপির ভরসা আগের প্রার্থীর উপর। আশা করি আমি দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধারণ জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জাতিগত একটা বিষয় নির্বাচনে চলে আসবে, ধর্মের একটা বিষয় চলে আসবে, দলের একটা বিষয় চলে আসবে। 3টে বিষয় যদি ক্লিক করে ঠিকমতো, তাহলে নিশ্চিত যে ভোটে ভালো একটা রেজাল্ট আসবে। পার্বত্য জেলাগুলোতে প্রধান 2 দলের লড়াইয়ে তৃতীয় শক্তি হিসেবে রয়েছে জেএসএস এর অবস্থান। কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না থাকায় রিজার্ভ ভোট নষ্ট না করতে জেএসএস সমর্থন দিয়েছে স্বতন্ত্র প্রার্থীকে। এখানে বসবাসরত সকলের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে প্রাধান্য দেওয়ার চাইতে অনেক ক্ষেত্রে এখানে কিছুটা জাতিগত সমস্যারও সৃষ্টি হয়ে থাকে। প্রশাসন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয়, তাহলে আমি জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। আর সংঘাতের আশঙ্কার মাঝেও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী রিটার্নিং অফিসার। পুলিশ বিভাগ এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমরা সহসা সভা করব এবং নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের থাকবে। রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে এবার 28টি কেন্দ্রে ভোটার রয়েছেন 57,794 জন। পাহাড়ে রাজনীতি করতে হয় অনেক কিছুর সমীকরণ মিলিয়ে, তার চেয়ে বেশি সমীকরণ মেলাতে হয় ভোটে জেতার জন্য। এক্ষেত্রে কে কত সমীকরণ মিলিয়ে ভোটে জিতে আসলো তা দেখা যাবে আগামী 30 ডিসেম্বর। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে প্রার্থী হবেন তারা আওয়ামী লীগের সদস্য নন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। দলের বিদ্রোহী প্রার্থী তারা তো দলের সদস্য, দলের পক্ষ থেকে তাদের তো বলা হয়েছে যে তারা প্রার্থী হবে না। সে যদি বিদ্রোহী প্রার্থী হয়ে মানে থাকতেই চায়, তাহলে ধরে নিতে হবে যে তারা দলের লোক নয়। সেই ক্ষেত্রে আমাদের চাপ সৃষ্টি করার কোনো কারণ নেই। নির্বাচন আমরা সুষ্ঠু করব ইনশাআল্লাহ, এবং নির্বাচনে দলীয় প্রার্থী দিয়েছি বলে আমরা দলীয়ভাবে সবাইকে মানে জোর করে নির্বাচনে জিতে আনা হবে, এই ধরনের কোনো পরিকল্পনা আওয়ামী লীগের নেই। বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত পাকিস্তানি নাগরিকরাই জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে সাভারের ভাকুরতা এলাকায় একটি কলেজ ভবন উদ্বোধনের সময় তিনি একথা বলেন। অবৈধভাবে প্রবেশ যারা করছে পাকিস্তানি নাগরিক, বৈধভাবে যারা এখানে প্রবেশ করে দীর্ঘদিন পর্যন্ত যারা এখানে আছে, তারা কিন্তু জঙ্গি তৎপরতার সাথে জড়িত। তাদেরকে চিহ্নিত করতে হবে, খুঁজে বের করতে হবে। বঙ্গবন্ধু যখন আন্তর্জাতিক বিশ্বে একজন অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসাবে নিজেকে গড়ে তুলতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু বঙ্গবন্ধুকে 1975-এ নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঠিক তেমনিভাবে সমস্ত এশিয়া পরে এশিয়া ছাপিয়ে আজকে বিশ্বে নিজের স্থান করে নিয়েছেন। একজন নেত্রী হিসাবে, একজন প্রভাবশালী নেত্রী হিসেবে নিজের স্থান করে নিয়েছেন। আজকে দেশটাকে ধ্বংস করার ঠিক সেই মুহূর্তে কিন্তু ষড়যন্ত্র। মাদ্রাসার জঙ্গির বানানোর কারখানায় এই কথা বললে ভুল। আমাদের ইংরেজি পড়ুয়া ছেলেপেলেরাও অনেক সময় বিভ্রান্ত হয়। আপনার ছেলেপেলেরা কি করে, কোথায় যায়, কাদের সাথে মিশে, সেই দিকে আপনাদের প্রত্যেকের শিক্ষক, অভিভাবক প্রত্যেকের নজর রাখবেন। বাংলার সময় আরো থাকছে। প্রথমবারের মতো দেশে ভাসমান খাঁচা পদ্ধতিতে কাঁকড়া চাষ ভাগ্য বদলে দিয়েছে কক্সবাজারের তরুণদের। রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে যুক্ত হয়েছে নতুন মাত্রা। দিনাজপুরের কান্তজিউ মন্দিরের রাসমেলায় যাত্রা প্যান্ডেলের ককটেল হামলার ঘটনায় আহতরা এখনো শঙ্কামুক্ত।
এ ঘটনায় সন্দেহভাজন 6 জনকে আটক করা হয়েছে। জোরদার করা হয়েছে পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা। দিনাজপুর প্রতিনিধি গোলাম রবি দুলালের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাত 12:30 যাত্রাপালার প্যান্ডেলে তখন চলছে ভোলানাথ অপেরার যাত্রাপালা। শত শত দর্শক যখন বাদ্যের ঝংকারে শিল্পীদের অভিনয়ে মশগুল, তখনই বিকট শব্দে 3টি বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই এলোমেলো হয়ে যায় পুরো মেলা প্রাঙ্গণ। তাৎক্ষণিকভাবে আহত 6 জনকে ভর্তি করা হয় হাসপাতালে। গান চলতেছে, এমন শব্দ হইলো, শব্দ মানে যখন শব্দ হয়েছে মানে যেরকম ধোঁয়া অন্ধকার বাইরে হয়ে যায় না, খালি আমি শব্দতে আমি এমনিতে ভয় পাইছি, একবার কান টান সব তালে লেগেছে। এই যে এত বড় বোম বাস্টিং হবে, এত বড় ক্ষয়ক্ষতি হলো, এই ক্ষয়ক্ষতির জন্য সুষ্ঠু বিচার চাই এবং এটা কোনো মানুষ করেছে তাকে নিশ্চিত করে তাকে উপযুক্ত শাস্তি দেখ। মন্দির চত্বরে এবং মন্দির চত্বরের বাইরে একটা মেলা প্রাঙ্গণে এই জাতীয় ঘটনার সুষ্ঠু তদন্ত আমরা চাই। ঘটনা তদন্তে মেলা প্রাঙ্গণে সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সেখানকার নিরাপত্তা বাড়াতে মোতায়েন রয়েছে র্যাব ও ডিবি পুলিশের টহল দল। সেখানে আমরা তাৎক্ষণিকভাবে যাই এবং কর্ডন করে স্যার ওখানে কর্ডন করে আমরা সেখান থেকে আলামত মোবাইলের একটা ডিভাইস পাওয়া যায়। প্রতি বছরের অগ্রহায়ণের পূর্ণিমা তিথিতে দিনাজপুরের কান্তজিও মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় মাসব্যাপী রাসমেলা। এবছর 25 নভেম্বর শুরু হওয়া মেলাটি চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। সময় সংবাদ, দিনাজপুর। বাগেরহাটের স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূ সোনিয়া 9 দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। কলেজ পড়ুয়া মেয়ের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে এ ঘটনায় অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। বাগেরহাট থেকে আলী আকবর টুটুরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা 9 দিন দগ্ধ শরীর নিয়ে বেঁচে থাকার লড়াইয়ের পর মারা গেল পিরোজপুরের গৃহবধূ সোনিয়া। চোখের সামনে সন্তানের এমন ভয়াবহ মৃত্যু পাগলপ্রায় করে তুলেছে মা মনোয়ারা বেগমকে। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে 26 নভেম্বর সোনিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয় তার স্বামী মন্টু। আর এরপর ঢাকা নিয়ে এলেও বাঁচানো যায়নি মেয়েকে। আমি চাইতেছি আমার মেয়ের যারা এই কেরোসিন দিয়া মেজের কাঠি দিয়ে আগুন লাগাই ধরাই দিছে, আমি এদের পুরো বিচার চাই, এদের আমি ফাঁসি চাই। সঠিক বিচারক এটা দর্শনে দেখ যে না এটা সঠিক বিচার হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি সদয় হয়ে এই পরিবারের হত্যাকাণ্ডের বিচার আপনি করবেন। এই ঘটনায় শুক্রবার রাতেই মন্টু ও তার পরিবারকে দায়ী করে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন নিহতের বাবা মোজাহার শিকদার। শ্রদ্ধাল করছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এখানকার আইনানুগ প্রস্তুতি চলছে, আইনানুগ ব্যবস্থা। আর মূল ঘটনা যেহেতু ভান্ডারিয়া থানাধীন তার স্বামীর বাড়িতে, সেখানে আমরা ইনফর্ম করছি, তারা মামলা দায়ের প্রস্তুতি চলছে। 4 মাস আগে পিরোজপুরের রাজপাশা গ্রামের মন্টুর সাথে বিয়ে হয় বাগেরহাট শহীদ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের স্নাতক 2য় বর্ষের ছাত্রী সোনিয়ার। আর বিয়ের পরই মন্টুর আগের সংসারের খবর জানতে পারে সোনিয়া। দ্বন্দ্বের শুরু সেখান থেকেই। সময় সংবাদ, বাগেরহাট। বাংলার সময় আরো থাকছে। সমবায়ের মাধ্যমে দিন বদলে গেছে ফরিদপুরের মধুখালী উপজেলার নারীদের। ঋণ সুবিধা পেলে পণ্য বাজারজাতকরণে আরো এগিয়ে যাবে, আশাবাদ সংশ্লিষ্টদের। চট্টগ্রামের বাংলা বাজার এলাকার ঘাট গুদামের সভাপতি ইদ্রিস হাওলাদারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে 16টি ঘাটের সকল কার্যক্রম বন্ধ রেখেছেন ঘাট শ্রমিকরা। সকাল থেকেই মাঝিরঘাট এলাকার লাইটার জাহাজ থেকে পণ্য ওঠানো নামানো থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছেন শ্রমিকরা। এ সময় বিভিন্ন ঘাটে অবস্থান নিয়ে দফায় দফায় মিছিল সমাবেশ করেন তারা। শ্রমিকরা জানান, গতকাল সন্ধ্যায় ঘাট গুদামের সভাপতি ইদ্রিস হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর অবস্থায় ইদ্রিসকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হামলাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। যতক্ষণ পর্যন্ত এই হামলাকারীদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ঘাট গুদাম বন্ধ থাকবে। এটা হামলা করছে হলো এই 29 নং ওয়ার্ড কাউন্সিলর এই কাদের ভাইয়ের ওনার নামের উপরে ওনার ছেলেপেলে করছে। এখানে কমিশনার জায়গা থাকবে, এখানে কমিশনার এখানে ফাংশনে আমরা শ্রমিক ভাই, শ্রমিকের নেতৃত্ব শ্রমিকে দেবে, আমাকে এই দাবি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আম্বার পেপার মিলের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিআইডব্লিউ এর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালকের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান আবার শুরু হয়।
এ সময় বিআইডব্লিউটি এর অন্যান্য কর্মকর্তা এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটি এর কর্মকর্তারা জানান, সাবেক সংসদ সদস্য এম এ হাশেমের মালিকানাধীন পেপার মিলটির নামে শীতলক্ষ্যা নদীর তীরে প্রায় 40 একর জায়গা অবৈধভাবে দখল নেওয়া রয়েছে। এ ব্যাপারে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান 48 ঘন্টার আলটিমেটাম দিলেও এসব স্থাপনা সরিয়ে না নেয় এই অভিযান চালানো হয়। তবে মিল কর্তৃপক্ষের দাবি, বিআইডব্লিউটি এর কাছে 72 ঘন্টার সময় চাইলেও তা দেওয়া হয়নি। আটচল্লিশ ঘন্টার প্রায় অতিবাহিত হওয়ার পরও যখন ওনারা উচ্ছেদ তারা নিজেরা অপসারণের কাজটা শুরু করেনি, যে কারণে বিআইডব্লিউটিএ বাধ্য হয়ে এই উচ্ছেদ অভিযান আজ সকাল 9:30 থেকে শুরু করেছে। আমাদেরকে কোনো নোটিশ না করে, কোনো লিখিত নোটিশ না দিয়ে ওনারা ইভিকশন করে ফেলছেন। এটা টোটালি আমাদের লিস্টকৃত সম্পত্তি। ব্লগার ও বিদেশি হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এদেশে অনেক আগেই জঙ্গিবাদের বীজ বপন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বিকেলে খুলনার ফুলতলা উপজেলার জামিরা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় কৃষক সমিতি খুলনা জেলা শাখার 6ষ্ঠ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যারা ধর্মের নামে, ইসলামের নামে ৭১ আমাদের বুকের উপরে গুলি চালিয়েছে, মা বোনের সম্ভব নষ্ট করেছে, খালেদা জিয়া জামাতের সেই শাসন আমলে সেই মৌলবাদ সাম্প্রদায়িকতা বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের মাধ্যমে কোন পর্যায়ে উপনীত হয়েছিল। আজকে আবার সেই সংকট চলছে, ব্লগার হত্যা হচ্ছে, বিদেশি হত্যা হচ্ছে। এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের তাঁত শিল্পকে বাঁচাতে শরীয়তপুরে 2000 কোটি টাকা ব্যয়ে তাঁতপল্লী নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। সকালে শরীয়তপুরের প্রস্তাবিত তাঁতপল্লী এলাকা পরিদর্শন শেষে একথা জানান তিনি। তাঁতিরা তাদের নিজস্ব পেশা থেকে অন্য পেশায় চলে গেছে, সেই তাঁতিরা যাতে তাদের আগের যে পেশা সেই পেশায় যাতে ফিরে আসে, এবং তাঁতিদের যে এই তাঁতিদের মাধ্যমে তো একসময় মসলিন কাপড় আমরা উৎপাদন করতাম। তাঁতিদের জন্য থাকা, তাদের বাণিজ্যিক প্লট, তাদের শোরুম এবং তাদের জন্য যে আবাসিক প্লট সবকিছু একসাথে থাকবে, এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য নতুন শিক্ষা প্রতিষ্ঠান করা হবে, স্কুল করা হবে। গত কবছরে দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিভিন্ন মাত্রার অবকাঠামোগত উন্নয়ন হলেও খুব একটা নিশ্চিত হচ্ছে না টেকসই জ্বালানি নিরাপত্তার বিষয়টি। যুদ্ধ পরবর্তী বাংলাদেশে গৃহস্থালী থেকে শিল্প উৎপাদন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই জ্বালানির প্রাপ্তি নিশ্চিত হলেও বিশেষজ্ঞদের আশঙ্কা প্রাথমিক জ্বালানির ভবিষ্যৎ ঘাটতি নিয়ে। তাদের মতে, আমদানিকৃত প্রাথমিক জ্বালানি দেশকে সংকটে ফেলবে। অন্যদিকে সরকারের নীতি নির্ধারণী মহল বলছে, সংকট নয়, উন্নয়ন আর সক্ষমতার কথা মাথায় রেখেই তারা এগোচ্ছেন। স্বাধীনতার 44 বছরে দেশের জ্বালানি খাত নিয়ে দেবাশিস রায়ের রিপোর্ট। 1975-এর 9 আগস্ট বিদেশি কোম্পানি শেল অয়েলের কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিনেছিলেন 5টি গ্যাস ক্ষেত্র। সেই থেকেই জ্বালানি নিরাপত্তার ভিত রচিত হয় আজকের বাংলাদেশের। তারপরের পথচলায় চড়াই উতরাই পেরিয়ে জ্বালানি খাতে গড়ে ওঠে নিত্য নতুন অবকাঠামো। প্রাকৃতিক গ্যাসকে মূল প্রাথমিক জ্বালানি ধরে বিস্তার ঘটে শিল্পসহ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, বর্তমানে 74% মানুষের চাহিদা মেটাচ্ছে 100টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। উৎপাদন ক্ষমতা পৌঁছেছে 11,000-এর ঘরে। অন্যদিকে পেট্রোবাংলার তথ্য মতে মোট 26টি গ্যাস ক্ষেত্রের মধ্যে উৎপাদনে থাকা 20টি গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক উৎপাদন হয় 2700 মিলিয়ন ঘনফুট গ্যাস। আবিষ্কৃত গ্যাসের মোট মজুদ 27 ট্রিলিয়ন ঘনফুট ধরে এরই মধ্যে ব্যবহৃত হয়েছে 13 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। তবে জ্বালানি খাতকে এগিয়ে নিতে কয়লা নিয়ে কোনো সুখবর নেই এখনো। সরকারি পরিকল্পনা, ভবিষ্যৎ জ্বালানি মিটবে আমদানি করা কয়লা দিয়ে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সক্ষমতায় পৌঁছাতে প্রয়োজন প্রাথমিক জ্বালানির নিজস্ব উৎপাদন। অনেক দূর থেকে ভালো কোয়ালিটির কয়লা আমদানি করলে খরচও বেশি পড়বে, নিশ্চয়তাও থাকবে না। আমাদের পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি 2030 সালে এটা 8%-এর নিচে নেমে যাবে আমাদের নিজস্ব জ্বালানি সরবরাহ। আমাদের নিজস্ব কয়লা ব্যবহার করতেই হবে। তাদের মতে, স্পর্শকাতর এই খাতটির উন্নয়নে স্বচ্ছতা ও সুশাসনের পাশাপাশি প্রয়োজন দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত। পলিসিগতভাবে আমি বলবো যে দীর্ঘদিনের চিত্রটা দেখতে আমাদের রাজনীতিবিদরা এবং এই সেক্টরে যারা লিড করেছে
তারা ব্যর্থ হয়েছে। গভর্নমেন্ট একটা আইন করেছে যেটাকে বলা হয় ইনডেমনিটি আইন। তখন অবশ্য গভর্নমেন্ট বলেছিল যে এই আইনটা সাময়িক। সুশাসনের সমস্যাটা অনেক দূর আমরা এগিয়েছি, কিন্তু এই আইনটার কারণে এই ব্যাপারে আমাদের সন্দেহ থেকেই যাচ্ছে। তবে জ্বালানি খাতের অন্যতম পরিকল্পনাকারী প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, আমদানি নির্ভরতায় ঝুঁকি এড়াতে পারবে বাংলাদেশ। কয়লার সিলেন যেটা সে অস্ট্রেলিয়া থেকে আসুক, সাউথ আফ্রিকা থেকে আসুক, ইন্দোনেশিয়া থেকে আসুক, এই সিলেনগুলা ওরকম কোনো বিপজ্জনক সিলেন না। একদিকে এটা সাপ্লাই, আজকে আমার ব্যালেন্স, অন্য প্রোডাক্ট আছে, রিনিউয়েবল এনার্জি আছে, এই ব্যালেন্স করে এর মধ্যে তো পৃথিবী মানুষের সভ্যতার অগ্রযাত্রা হবে। স্বাধীনতার 4 দশক পেরিয়ে এসে জ্বালানি বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন, টেকসই জ্বালানি নিরাপত্তা অর্জনে বৈশ্বিক জ্বালানির সম্ভাবনা ও চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই নীতি নির্ধারকদের এগোতে হবে স্বচ্ছতা, সততা ও দেশপ্রেমকে সাথী করেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সমবায়ের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেছেন অনেকেই। কেউ কেউ সফল হয়েছেন, আবার কেউ বা ব্যর্থ। তবে এক্ষেত্রে পিছিয়ে নেই ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নারীরা। কোনো ধরনের ঋণ সুবিধা ছাড়াই এই উদ্যোগে সফলতার দৃষ্টান্ত রেখেছেন তারা। এতে সার্বিক সহযোগিতা করেছে জেলা সমবায় অফিস। সমবায় কর্মকর্তারা জানান, এই প্রকল্প বাস্তবায়নে অন্যতম ভূমিকা রেখেছে জাইকার কাইজের প্রকল্প। ফরিদপুর ঘুরে এসে নুরুল আলম নয়নের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রুদ্র। গৃহ ব্যবস্থাপনার কাজ শুরুর আগে ভোরের আলো ফুটতেই গৃহিণীদের হাতে দেখা গেল নানা রঙের সুতো। মনের মাধুরী মিশিয়ে আঁকা নকশায় চলছে সুই সুতোর বুনন। বলছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের মহিলা সমবায় সমিতির উদ্যমী নারীদের কথা। জাইকার কারিগরি সহযোগিতায় বিপিএটিসি আইপিএস টিকিউএম প্রকল্পের আওতায় কাইজেন ভাবনা থেকে উপজেলা সরকারি কর্মকর্তারা এই সমিতি গড়ে তুলতে সার্বিক সহযোগিতা করেছেন, যার ফলে অধিকাংশ নারী অবসর সময়ে পেয়েছেন বাড়তি আয়ের সুযোগ। সমবায়ের পরের থেকে এই মেশিনের কাজ, হাতের কাজটা যেগুলো একটু বেশি করে, অনেক জায়গায় অর্ডারও নিই। সমিতির থেকে আরো আগ্রহ দিছে, এখন আমি মনে করেন যে পুরোটাই আগ্রহ। কাগজ দিয়ে ফুল করতে পারি, মাটি দিয়ে অনেক কিছু বানাইতে পারি আমি। তারা শিখাইছে বলে আরো স্বাবলম্বী হয়েছি। তারা তো খোঁজ খবর নেয় আমরা কিভাবে কাজ করতেছি। উপজেলার এই কর্মকর্তা জানান, সমিতির নারীদের হাতে তৈরি হস্তশিল্পের এসব উপকরণ রাজধানী সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবার জন্য সব ধরনের সহায়তা করেন তারা। নকশিকাঁথা, কুশন, ওয়ালম্যাট কাইজেন 3 মোতাবেক সকল মহিলার সদস্যরা নিজের হাতে তৈরি করেছে। উপজেলা সমবায় কর্মকর্তা জানান, এই প্রকল্প বাস্তবায়নে জাপানি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ হিসেবে কাইজেনের ভূমিকা অন্যতম। ইতিমধ্যে আমরা আমাদের 9টি উপজেলায় 9টি উৎপাদনমুখী সমিতি তৈরি করেছি কাইজেনের আওতায়। তারা যে কাজ ভালো জানে, আমাদের এখানে প্রশিক্ষণ নিয়েছে। প্রশিক্ষণ নেওয়ার পরে তারা এখন সে সমস্ত জিনিস তৈরি করতেছে। এখন পর্যন্ত কেউ তাদেরকে আর্থিক সহায়তা বা লোন দিয়ে বা অন্য কোনো সহায়তা তাদেরকে করে না। মধুখালী উপজেলার এই উদ্যমী নারীরা ভাগ্য পরিবর্তন এবং বাড়তি আয়ের সংসারের সচ্ছলতা বাড়াতে দিন বা রাতকে আলাদা করেননি। তাদের মতে সরকারি এই উদ্যোগ অব্যাহত থাকলে সমবেত পরিশ্রমে তারা তাদের আরও সামনে এগিয়ে নিতে পারবেন। সাইফুল রুদ্র, সময় সংবাদ, মধুখালী, ফরিদপুর। প্রতি বছরের মতো এবারও ময়মনসিংহে 1 জানুয়ারি বই উৎসবের প্রস্তুতি চলছে পুরোদমে। জেলার প্রায় 15 লাখ শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হবে বিনামূল্যে নতুন বই। শিক্ষকরা বলছেন, বছরের প্রথম দিনই বই তুলে দিতে পারায় শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ছে। আর শিক্ষা কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের আগেই সব শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছে দেওয়া যাবে। হোসেন আলীর ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। আর কয়েকদিনের মধ্যেই শেষ হবে ময়মনসিংহের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বার্ষিক পরীক্ষা। নতুন ক্লাসে উঠেই বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা হাতে পাবে নতুন বই। সে লক্ষ্যে প্রস্তুতি চলছে পুরোদমে। আর সেদিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে শিক্ষার্থীরা। আমরা অনেক অপেক্ষা করে আছি, নতুন বই পাবো আর নতুন ক্লাসে উঠবো। প্রতি বছরই এই দিনটার জন্য অপেক্ষা করি। নতুন বই পাওয়া সবার কাছে আনন্দের হয়। যখন আমাদের নতুন বই পাই অনেক আনন্দ লাগে। বই পেয়ে মনে হয় যেন এখনই সব পড়ে ফেলি। এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বিদ্যালয়গুলোতে বই সরবরাহ শুরু হয়েছে। শিক্ষকরা বলছেন, বছরের প্রথম দিনই বই দিতে পারায় শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ছে। আমরা 1 তারিখে বই দেব, বই উৎসব করব, এতে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা আনন্দিত হবে, খুশি হবে। খুব উৎসাহ উদ্দীপনা বাড়বে তাদের মধ্যে। ইতোমধ্যে জেলায় মাধ্যমিক
পর্যায়ে চাহিদার 95% এবং প্রাথমিক পর্যায়ে চাহিদার 50% বই পৌঁছেছে। আর 15 ডিসেম্বরের মধ্যে 100% বই চলে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইবতেদায়ী, দাখিল, এসএসসি বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন এবং ভোকেশনাল শাখায় আমরা এই বছর 77,15,053 কপি বই আমরা সরবরাহ করব 1 তারিখে। 1 জানুয়ারি প্রতি বছরের মতো এবারে আমরা বই বিতরণ উৎসব খুব জাঁকজমকভাবে করব। এবছর জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের 5,397টি শিক্ষা প্রতিষ্ঠানে 1,23,18,500 বই বিতরণ করা হবে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ভাসমান খাঁচা পদ্ধতিতে কাঁকড়া চাষ করে ভাগ্য বদলে ফেলেছেন কক্সবাজারের উদ্যোগী তরুণরা। শক্ত খোলস থেকে নরম খোলসে রূপান্তরের সময় কাঁকড়া সংগ্রহ করে রপ্তানি করা হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রা অর্জনে যুক্ত হয়েছে নতুন মাত্রা। সুজয় রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাগর বা নদী থেকে সংগ্রহ করা হয় কাদামাটির কাঁকড়া, তারপর বিশেষভাবে তৈরি খাঁচায় ঢুকিয়ে মাচায় ভাসানো হয়। 2 সপ্তাহ অন্তর কাঁকড়া তার শক্ত খোলস পরিবর্তন করে। এ সময় কাঁকড়ার খোলস বেশ নরম থাকে, আর সাথে সাথে নরম খোলসযুক্ত কাঁকড়া খাঁচা থেকে সংগ্রহ করে পাঠিয়ে দেওয়া হয় যথাস্থানে। বিদেশে নরম খোলসযুক্ত কাঁকড়া রয়েছে প্রচুর চাহিদা, রপ্তানিও হচ্ছে ব্যাপক। আর এসব কাঁকড়া চাষ করে ভাগ্য বদল করছেন কক্সবাজারের উদ্যোগী তরুণরা। আন্তর্জাতিক মার্কেটে প্রচুর চাহিদা আছে জানতে পারার পর আমরা চিন্তা করছি একটা ভিন্নভাবে আমরা একটি কিছু করব। তাই আমরা 3 বন্ধু মিলে এই ব্যবসাটি শুরু করি। অনেক দেশে এক্সপোর্ট হচ্ছে, এর মধ্যে মানে মেজরলি আমরা এক্সপোর্ট করছি হচ্ছে মালয়েশিয়া, তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর। চিংড়ির পাশাপাশি কাঁকড়া চাষও যে বাংলাদেশের মধ্যে একটা অভাবনীয় একটা দৃষ্টান্ত সৃষ্টি করবে, এরকম একটা আশা আমাদের আছে। 50 জনের মতো লোক কাজ করতেছি। আমরা আগে বেকার ছিলাম এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা এখানে মূল চাকরিটা পেয়েছি। এদিকে জেলা মৎস্য অধিদপ্তর বলছে নতুন পদ্ধতির এই কাঁকড়া চাষ উন্মোচন করবে সম্ভাবনার দুয়ার। এখানে কাঁকড়ার কোনো হ্যাচারি নেই, এখনো গড়ে ওঠেনি। আমাদের এই কাঁকড়া উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এখানে হ্যাচারি স্থাপনেরও একটা পরিকল্পনা আছে। তাছাড়া এখানে অনেক লোকজনের কিন্তু সম্পৃক্ততা রয়েছে, কর্মসংস্থানের একটা বিশাল একটা সুযোগ এখানে সৃষ্টি হয়েছে। কক্সবাজার জেলায় রয়েছে ছোট বড় প্রায় 15টি এরকম প্রকল্প, যাতে উৎপাদিত হচ্ছে প্রায় 200 টন নরম খোলসযুক্ত কাঁকড়া, যার পুরোটাই যাচ্ছে বিদেশে। সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশ সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তথ্য গোপন সহ বিভিন্ন কারণে বাদ পড়ছেন অনেকে। প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনে সেনা মোতায়েন কমিশনের এখতিয়ার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইসি ও প্রশাসনের সহযোগিতায় নির্বাচন হবে প্রহসনের, বলছে বিএনপি। দিনাজপুরে কান্তজিউ মন্দিরে রাসমেলায় ককটেল হামলার ঘটনায় 6 সন্দেহভাজন হামলাকারী আটক, আহত 6 জনের সবাই শঙ্কামুক্ত। মৃত্যু যন্ত্রণার টানা 9 দিনের লড়াই শেষ হলো পিরোজপুরে দগ্ধ গৃহবধূ সোনিয়ার। গায়ে আগুন দিয়ে হত্যার অভিযোগ স্বজনদের, স্বামী পলাতক। এবং স্বাধীনতার 44 বছরে দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অবকাঠামোগত উন্নয়ন হলেও নিশ্চিত হয়নি টেকসই জ্বালানি নিরাপত্তা। ভবিষ্যৎ ঘাটতি নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।